হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলো চঞ্চল চমকি চমকি, কত যেতে যেতে চকিতে চমকি, আজকের ভিডিওতে আমরা জানবো 33 বছরের এক লড়াকু তরুণের গল্প, যে কিনা সাধারণ এক মাদ্রাসা ছাত্র থেকে হয়ে উঠেছিল দিল্লির সাউথ ব্লকের চোখের বালি। কিভাবে নলছিটির কাদামাটি মাখা একটি ছেলে পরিণত হলো হাসিনার মোস্ট ওয়ান্টেড টার্গেটে, কেন তাকে সরাতে কোটি কোটি টাকা ঢালতে হলো ভারতীয় গোয়েন্দা সংস্থাকে। আসুন ইতিহাসের পাতা থেকে জেনে নি শরীফ ওসমান হাদির সেই বারুদ মাখা জীবনের আদ্যপ্রান্ত। আমি 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে কান্তি। ওসমান হাদির গল্পটা শুরু হয় 1993 সালের 30 জুন। ঝালকাঠির নলছিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন শরীফ ওসমান হাদি। ছোটবেলা থেকে হাদি ছিলেন 8-10টা ছেলের চেয়ে আলাদা। এরকম তুমুল হত্যার পরে যখন গৃহযুদ্ধ হয়ে যাওয়ার কথা, সেইটা হয় নাই, বরং এখনো এখানে এসালম হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে। ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। বাবার হাত ধরে মাদ্রাসায় তার শিক্ষা জীবনের হাতে খড়ি, মাদ্রাসার ধর্মীয় অনুশাসন আর গ্রামের শান্ত পরিবেশে বেড়ে ওঠা হাদি তখনও জানতেন না একদিন তার কাঁধে উঠবে পুরো দেশের দায়িত্ব, তার জন্য পুরো দেশের মানুষ কান্না করবে। মাদ্রাসার গণ্ডি পেরিয়ে হাদি স্বপ্ন দেখেছিলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ার। সেই স্বপ্নই তাকে নিয়ে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়। 2010-11 সেশনে তিনি ভর্তি হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাদির জীবনটা মোটেও ফুলের বিছানা ছিল না। মাদ্রাসার ছাত্র হওয়ায় তাকে প্রতিনিয়ত এক অঘোষিত যুদ্ধের মুখোমুখি হতে হতো। মুখে দাড়ি, পরনে সাধারণ পাঞ্জাবি, তার হুলিয়া দেখে তৎকালীন ছাত্রলীগের পান্ডারা আর তথাকথিত প্রগতিশীলরা তাকে টার্গেট করত। তাকে দেখলে গায়ে ট্যাগ লাগিয়ে দেওয়া হতো, আড়ালে আবডালে তাকে হিজবুত তাহিরি কিংবা শিবির বলে গালি দেওয়া হতো। এক কথায় ক্লাসে তাকে একঘরে করে রাখা হতো। এমনকি হল জীবনেও তাকে নানাভাবে মানসিক হ্যারাসমেন্ট করা হয়েছে। অধিকাংশ সময় তাকে জঙ্গি বলে মানসিক টর্চার দেওয়া হতো, কিন্তু হাদি কখনো নিজের আদর্শ থেকে এক চুলও নড়েনি। এই অপমানগুলোই তাকে মানসিকভাবে ইস্পাত কঠিন করে তুলেছিল। তিনি প্রতিজ্ঞা করেছিলেন এই পচা সিস্টেম একদিন তিনি বদলাবেন। বিশ্ববিদ্যালয় জীবনের সেই অবহেলিত ছেলেটি একদিন দেশের সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠবে, তা সেদিন কেউ খুনাক্ষরেও ভাবতে পারেনি। সময়ের চাকা ঘুরতে ঘুরতে এলো 2024 সাল। জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন যখন এক দফার আন্দোলনে রূপ নিল, তখন হাদি হয়ে উঠলেন সেই আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড। তিনি আর পেছনের সারিতে থাকলেন না, রাজপথে তার উপস্থিতি ছিল বাঘের মতো। 5 আগস্ট ছাত্রদের রক্তের উপর দিয়ে হাসিনা যখন পালিয়ে ভারতে আশ্রয় নিলেন, তখন অনেকেই ভেবেছিল যুদ্ধ শেষ। কেউ কেউ তো মন্ত্রী এমপি হওয়ার লোভে দৌড়ঝাঁপ শুরু করলেন, কিন্তু হাদি থামলেন না। তিনি বললেন, আসল যুদ্ধ তো কেবল শুরু, কারণ স্বৈরাচার পালিয়েছে ঠিকই, কিন্তু তার প্রভু ভারত এখনো আমাদের ওপরে ছড়ি ঘোরাচ্ছে। এই চিন্তা থেকে হাদি গঠন করলেন ইনকিলাব মঞ্চ। 13 আগস্টে মঞ্চ প্রতিষ্ঠার পর হাদি ছুটে বেরিয়েছেন সারা দেশে। ইনকিলাব মঞ্চ কোনো সাধারণ সংগঠন ছিল না, এটি ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গড়ে ওঠা এক শক্তিশালী দুর্গ। তার প্রতিটি সমাবেশ হাজার হাজার তরুণের ঢল নামত। হাদি তার বক্তব্যে স্পষ্ট করে বলতেন, আমরা কারো দাদাগিরি মানব না। ভারতের 7 সিস্টার্স পলিসি কিংবা পানির ন্যায্য হিস্সা নিয়ে তিনি এমন সব তথ্য প্রমাণ হাজির করতেন যা শুনে দিল্লির কর্তাদের ঘুম হারাম হয়ে গিয়েছিল। হাদির এই তুখোর যুক্তি আর সাহসিকতায় তাকে নিয়ে যায় টার্গেটের হিট লিস্টের 1 নম্বরে। হাদির জনপ্রিয়তা যখন তুঙ্গে, ঠিক তখনই তিনি ঘোষণা দেন আসন্ন জাতীয় নির্বাচনে তিনি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। ঢাকা 8 মানে মতিঝিল, পল্টন আর শাহবাগ, বাংলাদেশের রাজনীতির হাট, রাজনীতির হৃৎপিণ্ড। ভারত এবং আওয়ামী লীগ খুব ভালো করেই জানত হাদির মতো একজন ভারত বিরোধী নেতা যদি সংসদে ঢোকার সুযোগ পায়, তাহলে তাদের সব গোপন চুক্তি আর ষড়যন্ত্র প্রকাশ্যে চলে আসবে। হাদি সংসদে দাঁড়িয়ে ভারতের চোখের দিকে তাকিয়ে কথা বলবে, আর এই ভয় থেকে তারা সিদ্ধান্ত নিল হাদিকে যে কোনো মূল্যে সরিয়ে দিতে হবে। এরপর শুরু হয় এক গভীর ষড়যন্ত্র। এই কিলিং মেশিনের জন্য হাসিনা এবং বাজেট করল কোটি কোটি টাকা। তারা জানতো হাদিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব নয়,
তাই তারা বেছে নিল গুপ্ত হত্যার পথ। আর এই জঘন্য কাজটি বাস্তবায়নের জন্য তারা বেছে নেয় হাদির বন্ধু নামধারী ফয়সাল করিম মাসুদকে। ফয়সাল ছিল হাদির অত্যন্ত ঘনিষ্ঠ। হাদি তাকে ভাইয়ের মতো বিশ্বাস করত, কিন্তু টাকার লোভ আর ক্ষমতার মোহে ফয়সাল পরিণত হয় এক আধুনিক মির্জাফরে। সে ধীরে ধীরে হাদির প্রতিটি মুহূর্তের লোকেশন এবং মুভমেন্ট কিলারদের কাছে পাচার করতে থাকে। হাদিকে হত্যার আগেই তাকে মানসিকভাবে ভেঙে ফেলার সব রকম চেষ্টা করা হয়েছিল। মৃত্যুর কয়েক সপ্তাহ আগে হাদি তার ফেসবুকে এক হৃদয় বিদারক পোস্ট দেন। সেখানে তিনি লেখেন তাকে 30টিরও বেশি বিদেশি নাম্বার থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। হুমকি দাতারা বলেছিল হাদিকে তো মারা হবে, এমনকি তার মা ও স্ত্রীকে ধর্ষণ করা হবে, বাড়িতে আগুন দেওয়া হবে। ভাবুন তো একজন মানুষের উপরে কতটা চাপ থাকলে সে এমন কথা প্রকাশ্যে লিখতে বাধ্য হয়। তবু হাদি ভয় পাননি। তিনি স্পষ্ট করে বলেছিলেন, জীবন মৃত্যু আল্লাহর হাতে, আমি কোনো তাবেদার শক্তির কাছে মাথা নত করব না। এক সপ্তাহ পরে এরপরে আসি সেই ভয়ঙ্কর দিনে। 2025 সালের 12ই ডিসেম্বর। দিনটি ছিল জুমার দিন। নির্বাচনী প্রচারণার কাজ শেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বিজয়নগরের বক্স কালভার্ট রোড ধরে রিকশায় করে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ঝড়ের গতিতে একটি মোটরসাইকেল এসে তার রিকশার পাশ ঘেঁষে ক্রস করে। বাইকের চালক ছিল আলমগীর শেখ, আর পেছনে বসা ছিল দুর্ধর্ষ শুটার ফয়সাল। কোনো কথাবার্তা নয়, কোনো সতর্ক সংকেত নয়, চলন্ত মোটরসাইকেল থেকে ফয়সাল হাদির মাথা লক্ষ্য করে ট্রিগার চাপে। কিলারের নিশানা এতটাই নিখুঁত ছিল যে মুহূর্তের মধ্যেই গুলিটি কানের নিচ দিয়ে ঢুকে মস্তিষ্ক ভেদ করে বেরিয়ে যায়। ব্রেন টার্গেট করে মাত্র কয়েক সেকেন্ডেই কিলিং মিশন শেষ করে কিলাররা ফাঁকা গুলি ছুটতে ছুটতে ঘটনাস্থল ত্যাগ করে। এই হত্যাকাণ্ডের ব্লু প্রিন্ট ছিল অত্যন্ত নিখুঁত। ফয়সাল করিম মাসুদ একা এই মিশনে নামেনি। সে তার পুরো পরিবার ও গ্যাং নিয়ে এই অপারেশনে যুক্ত ছিল। তার সঙ্গে ছিল প্রায় 20 জনের একটি কিলার স্কোয়াড। হত্যাকাণ্ডের পর পরিকল্পনা অনুযায়ী ফয়সাল পালিয়ে যায় ভারতে। ধারণা করা হচ্ছে ভারত তাদের এই বিশ্বস্ত গোলামকে আশ্রয় দিয়েছে। তবে ফয়সাল পালিয়ে গেলেও তার শেকড় রয়ে গেছে দেশে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত দুঃখজনকভাবে ফয়সালের বাবা মা এবং তার স্ত্রী সাদিয়াকে গ্রেফতার করেছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ঘটনায় ফয়সালের প্রেমিকা মারিয়া আক্তারের নামও জড়িয়ে পড়েছে। মারিয়া জানতো ফয়সাল কি করতে যাচ্ছে। সে ছিল তার সব অপকর্মের সঙ্গে। পুলিশ তাকেও গ্রেফতার করে রিমান্ডে নেয়। রিমান্ডে মারিয়া আক্তার ও ফয়সালের স্ত্রী সাদিয়াকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে একের পর এক লোহমর্ষক তথ্য। মারিয়া আক্তার ফাঁস করে দেয় আসল পরিকল্পনা। ফয়সাল তাকে স্বপ্ন দেখিয়েছিল হাদিকে সরাতে পারলে তারা রাতারাতি কোটিপতি হবে, এরপর বিদেশে গিয়ে শুরু করবে এক বিলাসী জীবন। কিন্তু সেই স্বপ্ন আজ জেলখানার 4 দেওয়ালে বন্দী। হাদি গুলিবদ্ধ অবস্থায় যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তখন তার অবস্থা ছিল সংকটাপন্ন। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করলেও তার ব্রেন ড্যামেজ ছিল অত্যন্ত গুরুতর। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হাদি টানা 6 দিন মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়েছেন। চিকিৎসকরা জানিয়েছিলেন তার বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 3%, কিন্তু হাদির জীবনশক্তি ছিল প্রবল। হয়তো দেশের কোটি মানুষের দোয়ায় তাকে এতদিন বাঁচিয়ে রেখেছিল। হাসপাতালে শুয়ে যখন হাদি শেষ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষায়, তখন দেশে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। শাহবাগের রাজু ভাস্কর্য আর ইনকিলাব মঞ্চের অফিসের সামনে হাজার হাজার তরুণ প্রার্থনায় মেতে ওঠে। সবার মুখে একটাই কথা, হাদি ভাই ফিরে আসুন। কিন্তু মহান আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। 18 ডিসেম্বর রাতে হাদি চলে যান না ফেরার দেশে। শরীফ ওসমান হাদির এই চলে যাওয়া শুধু একটি মৃত্যু নয়, এটি একটি বিপ্লবের জন্ম। তার শাহাদাত আমাদের শিখিয়ে দিয়ে গেল এক ভয়ঙ্কর সত্য, ঘরের শত্রু বিভীষণরা কতটা মারাত্মক হতে পারে। ফয়সালের মতো যারা বন্ধুর মুখোশ পড়ে থাকে তাদের চিন্তা আমাদের আর ভুল হবে না। হাদি চলে গেছেন ঠিকই, কিন্তু তিনি রেখে গেছেন তার আদর্শ। তিনি প্রমাণ করে গেছেন বুলেট দিয়ে মানুষকে মারা যায়, কিন্তু আদর্শকে মারা যায় না। হাদি যে ইনকিলাব বা বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন তা ছড়িয়ে পড়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। হাসিনা ভেবেছিল হাদিকে হত্যা করলেই সব ঠান্ডা হয়ে যাবে। তারা ভেবেছিল ইনকিলাব মঞ্চ ভেঙে পড়বে, কিন্তু তারা বোকার স্বর্গে বাস করছে। হাদির রক্ত ঝরার পর ইনকিলাব মঞ্চ আজ আরো 1000 গুণ শক্তিশালী হয়েছে।
লক্ষ লক্ষ তরুণ এখন হাদির মতো হওয়ার স্বপ্ন দেখছে। তারা শপথ নিয়েছে হাদির রক্তের বদলা তারা নেবেই। ফয়সালের মতো কালসাবদের এবার গর্ত থেকে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে। এই বাংলা মির্জাফরদের জন্য নয়। ওসমান হাদি রেখে গেছেন তার ছোট্ট একটি সন্তান, যে আজ এতিম, আর তার স্ত্রী আজ বিধবা। হাদির সেই শেষ কথাটি, আমার সন্তানটাকে একটু দেখে রাখবেন, এখন গোটা জাতির আমানত সেটি। হাদির সন্তান একা নয়, 17 কোটি মানুষ তার অভিভাবক। বড় হয়ে সে জানবে তার বাবা কোনো সাধারণ মানুষ ছিলেন না। তার বাবা ছিলেন একজন বীর যোদ্ধা, যিনি দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। আজকের এই শোকের মুহূর্তে আমাদের শপথ নিতে হবে, হাসিনা এবং তার দোসরদের সব ষড়যন্ত্র আমরা নস্যাৎ করে দিব। হাদির আত্মা তখনই শান্তি পাবে যখন বাংলাদেশ হবে সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম। যারা যারা হাদিকে ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং কমেন্টে একটা লাভ রিয়াক্ট দিয়ে যান। তো ভালো থাকবেন, টেক কেয়ার।